বকেয়া বেতন ভাতা সহ ৯ দফা দাবিতে টানা ৭২ ঘণ্টা ধর্মঘট পালন করেছে জুট মিলসের শ্রমিকরা। যশোর খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। নকশা বহির্ভূত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। নির্মাণাধীন ৯টি ভবন সিলগালা। লাভজনক হওয়ায় যশোরের মনিরামপুরের থাই পেয়ারা চাষে ঝুঁকছে চাষিরা। প্রায় ১,০০০ মেট্রিক টন পেয়ারা উৎপন্ন হবে আশাবাদ কৃষি বিভাগের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি রোকেয়া পারভিন কিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বকেয়া বেতন ভাতা সহ ৯ দফা দাবিতে টানা ৭২ ঘণ্টা ধর্মঘট পালন করেছে রাজশাহী জুট মিলসের শ্রমিকরা। সকালে জুট মিল থেকে শ্রমিকরা মিছিল নিয়ে কাটাখালী রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। পরে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন দিনেও মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি সহ ৯ দফা দাবি বাস্তবায়নে যশোরের অভয়নগরের ২টি রাষ্ট্রায়ত্ত পাট কলের শ্রমিকরা যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের রাজঘাট মোড়ে অবরোধ ও পাট কলের শ্রমিকরা ধর্মঘট করেছে। ৪ ঘণ্টার অবরোধ চলাকালে যশোর খুলনা মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় যশোর থেকে খুলনাগামী যাত্রীরা পড়েছে দুর্ভোগে। পায়ে হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের। নকশা বহির্ভূত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর ঠাকুরপাড়া, নজরুল এভিনিউ, দক্ষিণ চর্থা এলাকার অভিযান চালিয়ে নির্মাণাধীন ৯টি ভবন সিলগালা ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত প্রদান করা হয় এবং নোটিশ প্রদান করা হয় এবং রোববারের মধ্যে সিটি কর্পোরেশনের জবাব দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। ১০০ ভিতরে ৯০টা বিল্ডিংয়ে অবৈধ রয়েছে। আমাদের জনবল কল, কিন্তু কোনো বিল্ডিংয়ে আমরা সবই সিঁড়ি দিছি। প্রতিটা বিল্ডিংয়ে সিঁড়ি আছে, তোমরা এই অন্যায় করে রাখছো, এই সুযোগ কিন্তু করে না। এখন আর আমরা সাজ নাই, ঢাকা করার পর আমরা কোনো আর সাজ দিতেছি না। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দক্ষিণ জেলা যুবদল। দুপুরে দক্ষিণ জেলা যুবদল সভাপতি রকুনুজ্জামান রকুনের সভাপতিত্বে নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় রকুন মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়াইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের সমর্থক বড়ইছড়া গ্রামের আহসানুল্লাহর সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমানের সমর্থক ফারুক মিয়ার লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে বুধবার সন্ধ্যায় বাক বিতণ্ডা হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় রকুন মিয়া গুরুতর আহত হয়। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। গত ৩১শে মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয় ৬ সন্তানের জননীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে আজ বেলা 11:30টায় জেলা শহর মাইজদি টাউন হল মোড়ে ডাকা হয় এ মানববন্ধন কর্মসূচি। জেলা বাসদ সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তাগণ অপরাধীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবিকে অধিদপ্তরে রূপান্তরের সম্মতি জ্ঞাপন পত্রের আলোকে বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর ঘোষণা এবং এর প্রকল্প ও কর্মসূচির জনবলকে রাজস্ব খাতভুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিআরডিবি কর্মচারী সংসদ জেলা শাখার আয়োজনে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সুবোধ চন্দ্র, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিন। সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে 11,000 ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে বসতবাড়ির উপর পড়ে অন্তত 7 জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন শিশুসহ 2 জনের অবস্থা গুরুতর। এদের বগুড়া সজিমেক হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় বৃষ্টির মতো সংযোগ মিটার ও মেইন সুইচ পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে 2টি গবাদি পশু। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত 12:30টার দিকে এই বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় সংযোগ মিটারগুলোতে আগুন ধরে। দীর্ঘদিন অবহেলায় থাকার পর চাঁদপুর মতলব পৌরসভার প্রধান সড়কটির সংস্কার কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সকালে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিলে উপজেলা নির্বাহী অফিসার, প্রকৌশলী ও ঠিকাদার ঘটনাস্থলে আসলেও দেখা পাওয়া যায়নি মেয়রের। স্থানীয়রা বলেন, কয়েক বছর যাবৎ রাস্তাটি ভাঙাচোরা থাকার পর সংস্কার কাজ শুরু হওয়ায় সবাই খুশি, কিন্তু ঠিকাদার পুরনো ইট ও রাস্তার পাশের আবর্জনা দিয়ে কাজ করছে। এবার আমাদের কৃষি। কুমিল্লার দেবিদ্বারে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে গত দুদিনে এলাহাবাদ, মোহাম্মদপুর ও সুলতানপুর সহ উপজেলার বোরো ধান, ভুট্টা, আম, মিষ্টি কুমড়া, পানের বরজ, বুটবুটি, বেগুন, কাঁচামরিচ, টমেটো সহ 200 হেক্টর আবাদি বোরো ধান ও 70 হেক্টর সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় আশঙ্কা করছে কৃষকেরা। গতকাল বিকেলে দেবিদ্বারে মোহাম্মদপুর এলাকার ক্ষতিগ্রস্ত ফসল পরিদর্শনে আসেন জেলা কৃষি কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উত্তম কুমার কবিরাজ। যশোরের মনিরামপুর উপজেলার থাই পেয়ারা অধিক লাভজনক হওয়ায় চাষিরা ঝুঁকছে পেয়ারা চাষে। প্রায় 300 কৃষক বাণিজ্যিকভাবে 75 হেক্টর জমিতে পেয়ারা চাষ করছে। এবার আবহাওয়া ভালো থাকলেও প্রায় 1000 মেট্রিক টন পেয়ারা উৎপন্ন করা সম্ভব। পেয়ারা চাষিরা অধিক লাভের আশা করছেন এবছর। প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কাউসারি কেয়া। ভিটামিন সমৃদ্ধ এবং বহুবিধ গুণের জন্য পেয়ারা একটি জনপ্রিয় ফল। থাইল্যান্ড থেকে আসা থাই পেয়ারা 5 ও থাই পেয়ারা 7 এখন চাষ হচ্ছে সারা দেশে। বেশি ফলন ও ভালো দরদামের জন্য এই পেয়ারা এরই মধ্যে দেশের ফল চাষিদের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টিতে সক্ষম হয়েছে। অধিক লাভজনক হওয়ায় এ জাতের পেয়ারা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। থাই পেয়ারা চাষ করছি, এতে আমরা অনেক লাভবান হচ্ছি। কৃষি উপসহকারী যারা আছেন, কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা সবসময় আমাকে সহযোগিতা করে আসছেন। তো আমি আশা করছি আমি আরও এই পাশে আরও 2 বিঘা জমি আর কি বাড়াবো। থাই জাতের পেয়ারার মধ্যে সর্বোৎকৃষ্ট হলো থাই পেয়ারা 7। প্রতিটি পেয়ারা ওজনে গড়ে 400 থেকে 700 গ্রাম হয়ে থাকে। ফুল ফোটা থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময় লাগে 90 দিন। কখন সার, কখন আছে রোগ পোকামাকড় যে ব্যবস্থাপনা করা লাগে সেগুলো আমরা সার্বক্ষণিকভাবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এমনকি পেয়ারার যে ব্যাগিং, এই ব্যাগিংটা আমরা হাতে কলমে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত মানসম্পন্ন উদ্যান প্রকল্প থাই পেয়ারা উৎপাদন করে বিক্রয় করে থাকে। এই জাতটি চাষের জন্য আমাদের দেশের মাটি ও আবহাওয়া খুবই উপযোগী বলে জানালেন স্থানীয় কৃষি অফিসার। 70 হেক্টর জমিতে থাই পেয়ারার আবাদ হচ্ছে। প্রায় 300 চাষি এই সকল থাই পেয়ারা চাষ করছেন। প্রশিক্ষণ প্রদান করছি এবং তাদেরকে প্রযুক্তি দিয়ে সহায়তা করছি। আমরা উচ্চমূল্যের ফসল চাষ করার জন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করছি। কাউসারি কেয়া, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরছে এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, আবারও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। পটুয়াখালীর কলাপাড়ায় আলিপুর মৎস্য বন্দরে অভিযান চালিয়ে 15 লক্ষ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে মহিপুর নিজামপুর কোস্টগার্ড স্টেশন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিভিন্ন মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রেণু মজুতকারী আড়ত মালিকরা পালিয়ে গেলে অসাধু ব্যবসায়ীদের কাউকে আটক করা যায়নি বলে জানান কোস্টগার্ড সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নিজামপুর কোস্টগার্ড স্টেশনের সিনিয়র চিফ পেডি অফিসার এনামুল হক, ভলেশ্বর নৌজাহাজের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম এবং কলাপাড়া মৎস্য অধিদপ্তরের ফিল্ড অফিসার মনির হোসেন। বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ফয়েজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও 800 পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন সংসদ সদস্য পঙ্কজ নাথ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর কর্তৃক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান পলাশকে লাঞ্ছিত করার প্রতিবাদে কুমিল্লায় কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার নগরীর হাউজিং অ্যাসেট এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কুমিল্লা উপবিভাগের চট্টগ্রামে জাতীয় গৃহায়ণ প্রকৌশলীকে নির্যাতনের শাস্তির দাবিতে মানববন্ধন ও কলম বিরতি পালন করা হয়েছে। দুপুরে যশোর নিউ মার্কেট বাবলাতলা এলাকায় জাতীয় গৃহায়ণ অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন যশোরের প্রকৌশলী দীপক কুমার সরকার, মাসুদুর রহমান। এ সময় বক্তারা চট্টগ্রামে জাতীয় গৃহায়ণ প্রকৌশলীদের নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান। নেত্রকোনা পুলিশের সদর সার্কেলের অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছে বাংলাদেশ পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মুখলিসুর রহমান। দুপুরে সদর সার্কেল ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ডক্টর আক্কাস উদ্দিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে 24/7 সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আব্দুল মালিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত সচিব ব্রজ গোপাল ভৌমিক, লাইন ডাইরেক্টর ডক্টর শরীফ, স্বাস্থ্য পরিবার কল্যাণের উপসচিব মিজানুর রহমান। দাউদকান্দিতে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখের অনুষ্ঠান বিগত বছরের তুলনায় আরও বর্ণিল, সুন্দর ও বাঙালির ঐতিহ্যে ফুটিয়ে তুলতে সংশ্লিষ্ট সকলের মাঝে টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুল মান্নান ও উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে মরহুম 2 নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আত্মার মাগফিরাত মোনাজাত করেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রংপুরে সদর উপজেলার মোমিনপুর স্কুল এবং কলেজের খেলার মাঠে সপ্তাহে 2 দিন বাঁশের হাট বসানোর ফলে ওই প্রতিষ্ঠানের জাতীয় সঙ্গীত পরিবেশন ও শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ থেকে 7 দিনের মধ্যে বাঁশের হাট সরানোর দাবিতে মানববন্ধন পালন করেছে মোমিনপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ময়মনসিংহে শুরু হয়েছে
36তম পুরুষ সিনিয়র এবং 13তম মহিলা সিনিয়র জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন আয়োজনে এবং ময়মনসিংহ জেলার ক্রীড়া সংস্থার সহযোগিতায় সকালে শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে 3 দিনব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিএমসি সহ বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থার মোট 21টি দলে পুরুষ এবং মহিলা খেলোয়াড় অংশ নিচ্ছে। নীলফামারী সিডিপির শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বড় সংলগ্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। এ সভায় এতে অংশগ্রহণ করে প্রকল্প ব্যবস্থাপক রোমিও রতন গোমেজ, শিক্ষা সুরক্ষা কর্মকর্তা রকি বৈরাগী। ভাসানী বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নানের 14তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নান সহ তার পরিবারের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আসাদ। গোপালগঞ্জের কোটালীপাড়া পূর্ণবর্তী গ্রামে সকাল 8টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল 9টায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন কাজী আসাদ। লালমনিরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পরে পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মজিদ আলী প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুলিশ সুপার এস.এম. রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম সহ অন্যান্যরা। যশোরে আন্তঃ-উপজেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর জেলা পুলিশ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বুধবার যশোরের শহরের শঙ্করপুর মহিলা মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতা করা হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় জেলার 8 উপজেলার 8টি দল অংশগ্রহণ করেছে। নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেন সহ জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৩৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জে লৌহজঙ্গে আন্তঃ-উপজেলা ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন সাবেক হুইপ ও সংসদ সদস্যা অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি এবং উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান।
কুমিল্লার দাউদকান্দিতে মুস্তাফিজ রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বিকেলে ইলিয়টগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদারি ভূঁইয়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রায় ফাইনাল খেলার উদ্বোধন করেন। জেলা সংবাদ এ পর্যন্তই, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বকেয়া বেতন ভাতা সহ 9 দফা দাবিতে টানা 72 ঘন্টা ধর্মঘট পালন করছে জুট মিলসের শ্রমিকরা। যশোর খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। নকশা বহির্ভূত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। নির্মাণাধীন 9টি ভবন সিলগালা। লাভজনক হওয়ায় যশোরের মনিরামপুরে থাই পেয়ারা চাষে ঝুঁকছে চাষিরা। প্রায় 1000 মেট্রিক টন পেয়ারা উৎপন্ন হবে আশাবাদ কৃষি বিভাগের। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি রোকেয়া পারভিন কেয়া। আল্লাহ হাফেজ।